বেটা বেঁটেটার জন্য মহারাজের এত দরদ যেন একেবারে উথলে উঠছে, দেখলেও গা জ্বলে যায়। না, এর একটা বিহিত করতে হবে। যত অবিচার আমার জন্যে আর সুবিচার গোপালের জন্যে। এমন একটা চাল দেব মহারাজ কেঁদেও কুল পাবে না। কি হয়েছে বলো না, তখন থেকে এসে থেকে বিড়বিড় বিড়বিড় করে যাচ্ছ। মাথাটা কি তোমার খারাপ হলো নাকি? আমার মাথা খারাপ হয়নি, তবে একজনের মাথা খারাপ হবে। কার মাথা খারাপ হবে গো? মহারাজের মাথা। এমন একটা চাল ভেবে রেখেছি যে মহারাজ দিশেহারা হয়ে যাবে। আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো? তখন থেকে খালি নিজেই বলে যাচ্ছ। গোপাল রাজসভায় এসে একটু ন্যাকা কান্না করলো বলে ওর গিন্নির জন্যে নাকের নথ দরকার। মহারাজ দরদে উছলে উঠে এক মোহর ধরিয়ে দিলেন, আর আমি বললাম আমার গিন্নির হীরের হার দরকার। মহারাজ আমাকে কাঁচকলাও দিলেন না। এটাই তো চিরকালের নিয়ম গো। গোপাল মহারাজের কাছে এসে মিষ্টি মিষ্টি করে কথা বলে আর আয়েশ করে পায়েস খেয়ে চলে যায়, আর তুমি হাঁ করে তাকিয়ে থাকো। তোমার দ্বারা কিছুই হবে না। তোমার সংসারে এসে আমার জীবনটা জঞ্জাল হয়ে গেল। আর চিন্তা করো না গিন্নি, এবার তোমাকে রোজ নতুন নতুন রাজকীয় গয়না পরাবো। তারপর মহারাজ বুঝতে পারবে রোজ রোজ ঘুঘু কিভাবে খেয়ে যায় ধান। তাহলে শেখরা, তোমার হিসেব মিটে গেল। হ্যাঁ গোপাল দাদা। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলছি যে এই নকশার নথটা গিন্নির পছন্দ হবে তো? পছন্দ হবে না মানে? হতেই হবে। এটা এটা রাজা বাদশার বাড়ির নকশার আদলে বানানো নথ। বেশ কয়েক বছর আগে কৃষ্ণনগরের রানীমার জন্য এইরকম একটা নথ বানিয়েছিলাম। পছন্দ হলেই রক্ষে। ঠিক আছে শেখরা, আসি তাহলে। হ্যাঁ গোপাল দাদা, এসো এসো। নিকুচি করেছে এই পোড়ার কপাল সংসারের। আর থাকবো না, এই আমি বাপের বাড়ি চলে যাব, আর আসবো না এই পোড়া কপালের সংসারে ফিরে। কই গো গিন্নি, খেতে দাও। উনুনে ভাতের হাড়ি চাপানো আছে, পেরে খেয়ে নাও। আর আজকের পরে অন্য একটা রান্না করার লোক দেখে নিও। আমি চললাম। এই মরেছি। তুমি সত্যি সত্যি চললে বুঝি? কেন কেন বুঝতে পারছো না নাকি? হ্যাঁ, নিজের মতো নিজে থেকো। আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। বিয়ের আগে বাপের বাড়িতে যেমন ছিলাম, এখন গিয়ে ঠিক তেমনই থাকবো। হ্যাঁ, এসো তাহলে। দুগ্গা দুগ্গা, আমি তাহলে এই নাকের নথটা শেখরাকেই ফেরত দিয়ে আসি। কি আর হবে, যার জন্য আনলাম সেই চলে যাচ্ছে। কি বললে? এই নাকে নথ এনেছো? এই সত্যি এনেছো? এই কই কই দেখি দেখি দেখি। এই বলনি তো। ও মা, কি সুন্দর নাকের নথ। তুমি আগে বলবে তো, আমার জন্য নথ কিনে এনেছো। খামোকা আমার সাথে হেয়ালি করো। হ্যাঁ, এই মরেছে, আমি কখন আবার বললাম নাকের নথ আনিনি? তুমি খুব ভালো, খুব। এই দাঁড়াও, তোমার জন্য ভাত বেড়ে দিচ্ছি, মুখ হাত ধুয়ে বসো। গিন্নি, ও গিন্নি, আজকে দুপুরে কি রান্না করেছো গিন্নি? সর্ষে ইলিশ করেছি, আর ইলিশের মাথা দিয়ে কচুর শাক। দুপুরের খ্যাটনটা জমে যাবে। গিন্নি, ইলিশ পেলে কোথায়? আমি তো আজকে বাজার থেকে ইলিশ মাছ আনিনি। ওই তো সকালে পুটির মা একটা গোটা ইলিশ মাছ দিয়ে গেছিল। পুটির বাবা নাকি আজকে নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকটা ইলিশ মাছ পেয়েছে জানো, তাই আমাদেরকে একটা দিয়ে গেল। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। জানো তো গিন্নি, তোমার এই নথ কেনার জন্য আজকে মহারাজ আমাকে একটা মোহর দিয়েছেন। আমি অনেক কান্নাকাটি করেছিলাম তো। মা, তাই নাকি? হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, তুমি কালকে বাজার থেকে ইলিশ মাছ এনো। হ্যাঁ, কেন কেন? আমি ইলিশ কিনতে যাব কেন? না, আসলে তাহলে কালকে একটু বেশি করে সর্ষে ইলিশ রান্না করব। তুমি সময় করে দুপুরে খাওয়ার আগে মহারাজের জন্য দিয়ে এসো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জানো
জানো রানী, আজ রাজসভায় না একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা মহারাজ? গোপালের রাজসভায় এসে সে কি কান্নাকাটি, বলছে ওর গিন্নিকে নাকের নথ না গড়িয়ে দিলে ওর গিন্নি নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। তারপর কি হলো? তারপর আর কি, গোপালকে একটা মোহর দিলাম, গোপাল খুশি, আর রীতিমতো মন্ত্রী জ্বলতে থাকলো। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার রাজসভাসদ আর প্রজাদের কথাই ভাবুন। এদিকে আমার জন্য কত বছর ভালো গয়না গড়িয়ে দেননি, মনে আছে? এ আবার কেমন কথা বলছো রানী? তুমি একবার মুখ ফুটে বললেই পারতে। ঠিক আছে, কালকে দুপুরে শেখরাকে ডেকে পাঠাবো। তুমি তোমার পছন্দ মতো গয়না গড়াতে দিও। না না না, টাকা পয়সা খরচ করে নতুন কিছু বানাতে হবে না আপনাকে। আমার পুরনো গয়না ভাঙিয়ে বরং নতুন গয়না গড়াবো। ঠিক আছে ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই হবে। অনেক রাত হলো তো, ঘুমোবে না? হ্যাঁ, ঘুমোবো। আমারও ঘুম পাচ্ছে। কি মন্ত্রীমশাই, আজকে এত রাতে আমাদেরকে ডাকলেন? কোনো কোনো কাজ আছে নাকি? শোন, এতদিন তোদেরকে দিয়ে যা কাজ করিয়েছি ওসব চুনোপুটি কাজ, কিন্তু আজকে যে কাজটা করাবো সেটা করতে পারলেই রাঘব বোয়াল। হ্যাঁ, আমরা কি ওই ঝুড়ি কোদাল নিয়ে বোয়াল মাছ ধরবো মন্ত্রীমশাই? তার নামটাই শুধু ঘটা, কিন্তু তোর ঘটে এতটুকু বুদ্ধি নেই। আপনি আমাকে বলুন মন্ত্রীমশাই, আমি সব ব্যাপারটা একাই সামলে নেব। না, এই কাজ একা একা করতে পারবি না, তোদের দুজনকেই করতে হবে। আর করতে পারলে তোদের আর ভবিষ্যতে কোনো কাজই করতে হবে না। সারা জীবন এই কাজের ওপর ভিত্তি করেই রোজগার হতে থাকবে। কি কাজ বলুন মন্ত্রীমশাই? কোনো চিন্তা করবেন না মন্ত্রীমশাই, ঠিক কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমার এই সীতাহারটা খুব পছন্দ, আর এই কানের দুলটা। এই সীতাহারটা মোটামুটি 5 ভরি হবে, আর ওই ঝুমকো কানের দুলটা 3 ভরি, তাহলে মোট হলো গিয়ে 8 ভরি। হিসেব করলে 8 গুণ। আমি আপনাকে আমার পুরনো 8 ভরির গয়না দেব, আপনি ওটা ভেঙে এগুলো গড়িয়ে দিন, আর আপনার যা মজুরি হয় সেটা নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। তুমি এখানেই বসো, আর আমি পুরনো গয়নাগুলো নিয়ে আসছি। হায় হায় হায়, কি কাণ্ড! অর্ধেক সিন্ধুক তো ফাঁকা। ভগবান! রানী, ও রানী, এদিকে এসো। কি হলো? কি হলো মহারাজ? কি হলো? ডাকছেন? দেখো, দেখে যাও রানী, সিন্ধুকের কি অবস্থা। অর্ধেক সিন্ধুক ফাঁকা হয়ে গেছে। মহারাজ, মহারাজ, আমি আপনার জন্য সর্ষে ইলিশ নিয়ে এসেছি, আমার গিন্নি বানিয়েছে। তুমি রাখো তোমার সর্ষে ইলিশ, আমার সব সম্পত্তি শেষ হয়ে গেল। মহারাজ, কথায় আছে, যা দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। এই সর্ষে ইলিশটা খেয়ে নিন, তারপর আমাকে বলুন কি হয়েছে। না না না, আমার ওসব খাওয়ার কোনো ইচ্ছে নেই, তুমি এটা রেখে দাও। গোপাল, রাজবাড়ির সিন্ধুক রাতারাতি অর্ধেক ফাঁকা হয়ে গেছে গোপাল। হিমা, সে কি? কিভাবে? শেখরা, তুমি এখন এসো, তোমাকে পরে ডাকবো। আচ্ছা ঠিক আছে। আর বলো না গোপাল, সিন্ধুকের ঘর তো সবসময় তালা চাবি দিয়ে বন্ধই করা থাকে, আর চাবিটা আমার কাছেই থাকে, কিন্তু কিভাবে যে অর্ধেক সিন্ধুক ফাঁকা হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। আমাকে একটু দেখতে দিন তো মহারাজ। দেখো না, দেখো গোপাল, ঘরে অন্য কোনো জানলাও নেই যে জানলা ভেঙে ঘরে ঢুকবে। আমি তো কিছুই বুঝতে পারছি না।
কোথাও তো কিছু আছে, নইলে চোরেরা ঢুকলো কিভাবে? আরে আমি তো সেটাই বুঝতে পারছি না। রাজবাড়িতে যখন তখন কেউ ঢুকতে পারে না, সব সময় প্রহরীরা পাহারা দেয়। একেই বলে বজ্র আটনি ফসকা গেরো। গোপাল, ও গোপাল, তুমি এসব বলো না, আমার খুব কান্না পাচ্ছে। রাজবাড়ির কত গয়নাগাটি, মোহর, তার অর্ধেক চুরি হয়ে গেল, আর তোমার আনন্দ হচ্ছে? না না না, তা নয় তা নয়, আমি এমনিই বলছিলাম আর কি। দাঁড়ান দাঁড়ান, আগে চারিদিকটা ভালো করে দেখি। না, কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে চোর এলো কখন আর গেলই বা কখন? মহারাজ, মহারাজ, এই ঘরের মেঝের উপর তো গালিচা পাতা, সব জায়গায় একই রকম আওয়াজ। কিন্তু এখানটা দেখুন, দেখুন, হ্যাঁ হ্যাঁ, এখানটা এই 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 কোণের দিকটা দেখুন, একটু অন্যরকম আওয়াজ মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো। এই গালিচাটা তোলো। কি কি এখানে ঢাকনা কিসের? হ্যাঁ, এ তো মনে হচ্ছে নিচে রাস্তা আছে মহারাজ। এ কি? এ তো সুড়ঙ্গ, গভীর সুড়ঙ্গ। কি করে সম্ভব? হ্যাঁ, এত বড় ষড়যন্ত্র কার? আমি ছাড়বো না গোপাল, যেই কাজ করেছে আমি তাকে মেরেই ফেলবো। মহারাজ, মহারাজ, এত উত্তেজিত হবেন না মহারাজ। একটা কথা শুনুন, সুড়ঙ্গ যখন এখানে শেষ হয়েছে, তাহলে এর শুরুও আছে। আমাদের যেখানে শুরু হয়েছে তার কাছাকাছি অপেক্ষা করতে হবে, কারণ যে চোর চুরি করেছে সে পুরো সিন্দুক ফাঁকা করতে পারেনি। সে নিশ্চয়ই বাকি সম্পদের লোভে আবার আসবে, আর তখনই খপাত। সাবাস গোপাল, সাবাস। তারপর বেটাদের আড়ং ধোলাই। কিন্তু মহারাজ, আমাদের এই ব্যাপারটা পাঁচ কান করলে হবে না, আর একটা কাজ করা যেতে পারে। কি কাজ? সাবাস। আমি শুধু তাহলে একজন প্রহরীকে সুড়ঙ্গের উৎসের কাছাকাছি বাইরে গিয়ে অপেক্ষা করতে বলবো, আর যখনই চোরেরা এখানে ঢুকবে তখনই খবর, আর তারপর। ঠিক আছে মহারাজ, তাহলে আমার কথা মতন পুরো ব্যাপারটা সাজিয়ে ফেলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি, এক্ষুনি। এখন শুধু অপেক্ষা, আর তারপর শাস্তি। কি গিন্নি, তুমি খুশি তো? খুশি মানে আজ আমি দারুণ দারুণ খুশি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি আমি এত গয়না পরতে পারবো। এ তো সবেমাত্র অর্ধেক গিন্নি, আজকে রাতে আরো পাবে। এতদিন পরে তুমি একটা কাজের কাজ করতে পেরেছো। আমাকে কি সুন্দর রানী রানী দেখতে লাগছে। ঠিক আছে, হয়েছে হয়েছে, আমি এখন চললাম। তুমি সাবধানে থেকো, আর এই গয়নাগাটির ব্যাপারটা যেন কেউ ঘুণাক্ষরেও টের না পায়। আচ্ছা, ঠিক আছে। শোন, কালকে রাতে তো অর্ধেক কাজ হয়ে গেছে, আজকে রাতে বাকিটা করে ফেলতে হবে। কিন্তু আমাদের বকশিসটা? এই নে। হ্যাঁ, এ কি মন্ত্রী মশাই, এত বড় দুঃসাহসিক কাজ করে এই এই একটা মাত্র মোহর? এখনো কাজ তো তোদের শেষ হয়নি। কাজ হয়ে গেলে আমি তোদেরকে টাকা পয়সা ভরিয়ে দেব। তারপর আমরা সবাই এ রাজ্য থেকেই চলে যাব সোজা বিদেশে। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার কথা মতো কাজ হয়ে যাবে। মহারাজ, রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ঝোপের ধারে সুড়ঙ্গের মুখ পাওয়া গেছে। বেশ, তাহলে এবার আমাদের কাজটা শুরু করতে হবে। কি বলো গোপাল? হ্যাঁ, শোনো, প্রহরী আর আরেকজন মিলে একটা বড় পাথর নিয়ে প্রস্তুত থাকো, আর দূরে লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করো। আর ওই সুড়ঙ্গের চোর ঢুকলেই ওই পাথরটা সুড়ঙ্গের মুখে চাপা দিয়ে দাও, আর আমাদেরকে খবর দাও। যথা আজ্ঞা গোপাল। গোপাল যেরকম বললো ঠিক সেরকমটাই কাজ করো, আর ব্যাপারটা মোটেই পাঁচ কান করো না। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, জলের ব্যবস্থাটা করে রেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। ঘটা, আমার না কি আনন্দ হচ্ছে কি বলবো। ও, আনন্দ তো আমারও হচ্ছে রে বটা। ও, শুধু একটা রাত, হ্যাঁ, একটা রাত, তারপরে সোজা বিদেশ। হ্যাঁ, এ তো বটা ঘটা। আচ্ছা, তার মানে দেখ,
ওই দেখ ওই দেখ ওই দেখ গর্তের মধ্যে ঢুকে গেল। চল তাহলে আমরাও আমাদের কাজটা সেরে ফেলি, চল। মহারাজ মহারাজ মহারাজ, চোর ঢুকেছে। কে চোর? বটার ঘটা। আপনি আপনি কাজ শুরু করে দিন। হ্যাঁ, আর তুমি যাও গোপালকে ডেকে নিয়ে এসো। একিরে ঘটা, সুরঙ্গের ভিতরে জল আসছে কোথা থেকে? কিছুই তো বুঝতে পারছি না রে। হ্যাঁ, জলটা তো মনে হচ্ছে ওই সিন্ধুকের ঘর থেকে আসছে। ওরে, তার মানে আমাদের পরিকল্পনা মহারাজ ঠিক বুঝতে পেরেছেন। পালা পালা ঘটা পালা। ওরে বটা রে, সুরঙ্গের মুখ তো মনে হচ্ছে ওই পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে রে। এবার এবার আমাদের কি হবে রে বটা? ওরে ওরে, ডুবে যাচ্ছি রে। ওরে, ও ওই ঘর থেকে আলো আসছে। ওদিক দিয়েই আমাদের বেরোতে হবে। নইলে নইলে তো আমাদের শরীর সমাধি হয়ে যাবে রে। চল চল চল, ওই দিক দিয়ে বেরোবো। মহারাজ ধরুন বেটাদের। সেনাপতি, তুমি এদের আচ্ছা করে মুগুর ধোলাই দাও। মহারাজের সঙ্গে চক্রান্ত। কত সাহস! সিন্ধুকের অর্ধেক সম্পত্তি হাওয়া করেছে, আজকে আরো অর্ধেক হাওয়া করার চক্রান্ত। দিন আচ্ছা সে ধোলাই দিন। আরে আরে আমাদেরকে আমাদেরকে এত মারছেন কেন? ওরে বাপ রে, সব ষড়যন্ত্র তো ওই মন্ত্রী মশাইয়ের। ওনার কথাতেই তো আমরা এই কাজগুলো করেছি। ওনার কাছেই সব কিছু আছে, সব কিছু আছে। সেনাপতি, এক্ষুনি মন্ত্রীকে দড়ি বেঁধে নিয়ে এসো, আর যা যা চুরি করে গেছে সব নিয়ে এসো। এবার এক কাজ করো, এদের তিনজনকেই একসাথে সুড়ঙ্গের ভেতরে ঢুকিয়ে দাও। একদিক পাথর চাপা দিয়ে বন্ধ করা আছে, আরেক দিকেও পাথর চাপা দিয়ে দাও। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ। আমাকে আমাকে ক্ষমা করে দিন না লক্ষ্মীটি। আর কোনোদিন করবো না। চলুন মন্ত্রী মশাই, আজ থেকে সুড়ঙ্গতেই থাকবেন, চলুন। হ্যাঁ, আর কোনোদিন করবো না, আর কোনোদিন করবো না। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ। তোমার জন্য আজ আমি আমার সমস্ত হারানো সম্পত্তি ফিরে পেলাম। এই নাও তোমার উপহার। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই, সত্যি। ধন্যবাদ মহারাজ। ওরে বাবা রে, মরে যাবো, বিশ্বাস করুন, মরে যাবো। গোপালের জন্যে এবারেও ধরা পড়ে গেলাম। থামো থামো, আরে দাঁড়াও। হন করে তখন থেকে তো হেঁটেই যাচ্ছি। এবার একটু দাঁড়িয়ে জিরিয়ে নি। বেশ, তাহলে না হয় একটু থমকে থেমেই চলুন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি খাবেন। খাবার সঙ্গে যাবার ব্যাপারটা তুমি কি করে জুড়ে দিচ্ছ বলো তো? না 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 না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন মহারাজ, আপনি তো বলেছিলেন সেই এক রকমের খাবার খেয়ে খেয়ে আপনার নাকি মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বলেছি তো, কিন্তু ভুল কি কিছু বলেছি? মুখের স্বাদ ফেরানোর জন্যে যা যা করণীয় আমি তাই করব মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না। না মানে আমি বলছিলাম ওই গোপাল যদি থাকতো, তাহলে না হয় ওই ভেবে ভেবে কিছু একটা। আমি থাকতে আবার গোপাল কেন মহারাজ? আপনি কি আমার ওপর একটু ভরসা করতে পারেন না? না 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 না, তা কেন? তোমায় ভরসা করি বলেই তো ৭-৫ না ভেবে বেরিয়ে পড়লাম। গোপাল যখন নেই তখন তো আমার কেরামতি দেখবে সবাই।
ও এবার মহারাজকে আচ্ছা করে তেলপাট করে আমি পেটও ভরবো আর ট্যাঁকও ভরবো। তবে সুখ করানোর জন্যে আগে আমি মিষ্টি মুখ করাবো। কিরে শুনলি তো, দাদু নেই বলে তলে তলে মন্ত্রী মশাই কেমন ফন্দি আঁটছেন। নাড়লে কি হবে, আমরাও তো ফাঁক তালে সব শুনে ফেলেছি, তাই আমরাও এবার আমাদের কাজ করব। ঠিক বলেছিস, সবার আগে গিয়ে দাদুকে খবরটা দেব, তারপর দেখবো দাদু কি করে। এই বলি তোমার ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, আদৌ কি তুমি রাজসভায় যাবে না নাকি? কয়েকদিন ধরে তুমি যা ভালো মন্দ রেঁধে খাওয়াচ্ছ, তারপরে আর কোথাও যেতে মন করে না কি? তাই ভাবছি কাল বাদ পরশু এই নতুন বছরের প্রথম দিনেই রাজসভায় হাজিরা দেব। না হয় আমি ভালো রাঁধতেই পারি না, তা বলে ওরকম করে বলবে? বলছিলাম যে তোমার হাতের রান্না খেয়ে আচ্ছা আচ্ছা লোকের মুখে স্বাদ ফিরে আসবে। ও তাই বলো, তাই বলো, কিন্তু বলি লোকজন আমার রান্নার খবর জানবে কি করে? আরে বাবা, প্রতিভা কি চাপা থাকে গিন্নি? আর আমি যখন আছি তখন তোমার এই গুণের কথা আমি 5 কান করবই করব। তুমি কিচ্ছু ভেবো না গিন্নি। চল চল, ওই তো দাদু বসে আছে, দাদুকে গিয়ে খবরটা দি। কিরে, সকাল সকাল সব মুখ বেজার করে হাজির, ব্যাপার কি? যা হচ্ছে শুনলে তোমারও মুখ শুকিয়ে যাবে। হ্যাঁ তাই নাকি? তা ব্যাপারটা কি? মন্ত্রী মশাই মহারাজের মুখের স্বাদ ফেরানোর ব্যবস্থা করছেন। ওহ, দুদিন যায়নি এর মধ্যে এই মন্ত্রীমশাই ব্যাপারটা বেশ জমিয়ে দিয়েছেন মনে হচ্ছে। নিজেকে খুব বুদ্ধিমান ভাবো তো, এবার বুঝবে মন্ত্রী মশাই তোমার মুখে চুটকালি মাখাবে। হ্যাঁ, টের পাবে, ঠিক সময় টের পাবে। সেটা তো আমি এখন থেকেই টের পাচ্ছি গিন্নি, তবে এটাও জেনে রাখো তোমার হাতের যে কত গুণ এইবারও প্রমাণ হবে গিন্নি। তার আগে যাই, চল দেখি ওদিকে মন্ত্রী মশাই মহারাজকে কি কি খাওয়াচ্ছে। এই মাখাল সন্দেশটা যা খেতে না, মুখে একেবারে লেগে থাকবে। দাদা আর খানিকটা সন্দেশ দিয়ে যাও দেখি। না 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 না, আর সন্দেশ নয়, সন্দেশ নয়, আমাকে বরং ওই চমচমটা দেখাও একবার। এবার ওই চমচমটা একটু চেখে দেখি, মনে হচ্ছে ওটাও বেশ খেতে হবে। এইটা তো খারাপ বলনি, চমচমগুলো রসের মধ্যে কেমন হাউডু খাচ্ছে। কি দারুণ খেতে, মনে হচ্ছে গামলা শুদ্ধ চমচম একাই পাঠাই পেটে। ও মহারাজ, দেখুন দেখুন, টপ করে মুখে ফেলতেই কেমন পট করে একেবারে মিলিয়ে যাচ্ছে। চমচমটা খেতে ভালো, কিন্তু ওই গোটা কত খেতেই মুখটা কেমন মেরে দিল যেন। না না না, আর মিষ্টি খাবো না, এবার একটু অন্য কিছু খেতে হবে। কিন্তু কিন্তু কি খাই কি খাই কি খাই? আমি এক্ষুনি একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই যে বাবু শোনো, কি ফল আছে তোমার ঝুড়িতে দেখি? ও আজ আবার মন্ত্রী মশাই খপ্পরে পড়লাম, আজ আমার বেচা কেনা হলে হয়। এই দেখুন মহারাজ, কাঁঠালি কলা, পেয়ারা, তরমুজ সব যেন একেবারে আমাদের জন্যই সাজিয়ে রাখা আছে। শুধু সাজিয়ে রাখলে হবে? খাওয়ার জিনিস খেয়ে একটু না দেখলে হয়? সব যদি চেখে দেখেন তাহলে আমি বেচবো কি? সে কি কথা, মহারাজের সামনে বেচা কেনা? যাও যাও, পালাও এখান থেকে, পরে এসে আমার কাছে হিসেব বুঝে নেবে। যা ভেবেছিলাম হয়ে গেল আজকের মতন বেচা কেনা। মা, ওইদিকে আবার ঠান্ডা মালাই নিয়ে যাচ্ছে, এবার একটু মালাই খেলে হতো না, কি বলো ভাই? মন্দ কি, আমার মনটাও না কেমন মালাই মালাই করছে। না না, মনকে মোটেও দমন করা উচিত নয়। এই যে চাঁদ, মহারাজকে না খাইয়ে ওরকম লুকিয়ে লুকিয়ে চলে গেলে হবে? দেখি দেখি, ঠান্ডা মালাই ভাঁড় কত দাও দেখি। ও এই গরমে ঠান্ডা খেতে যা লাগবে না। যতই লুকিয়ে লুকিয়ে যাই না কেন, এর নজর ঠিক পড়বেই। আজ যে আবার কপালে কি আছে? এ কি, এসব কি হাবিজাবি খাচ্ছেন মহারাজ? এই
হাবিজাবি কি বলছো বলো তো গোপাল? আমার মুখের স্বাদ ফেরানোর জন্যই তো মন্ত্রী এই সব। আমার গিন্নির হাতের রকমারি রান্না যদি খেতেন তবে বুঝতেন। শুধু ঠেকুর তুলতেন না, সঙ্গে আঙুলটাও চেটে যেতেন। বলো কি গোপাল? হ্যাঁ, তাহলে তো মুখের স্বাদ ফেরানোর জন্য তোমার গিন্নির হাতের রান্নাই মোক্ষম। সে কথা আর আমি নিজের মুখে কি করে বলি মহারাজ, তবে এটা বলতে পারি গিন্নির রান্না চাকলে মুখে লেগে থাকবে আগে। তাহলে তো ভালোই হলো, আমরা সবাই তোমার গিন্নির হাতের রান্না খাবো। তাই ভালো, তাই ভালো। তাহলে কালই ভালো ভালো খাবার নিয়ে চলে এসো, কেমন? আর না হলে আমাদের খাতির করে তোমার বাড়ি নিয়ে চলো। বাবা, বউয়ের সুখ্যাতি করা, হ্যাঁ, এবার বোঝো ঠেলা। কই, এখনো তো গোপালের কোনো দেখা নেই। খাওয়াবার ভয় গোপাল নিশ্চয়ই পালিয়ে গেছে। হ্যাঁ, পালাবে কোথায়? বেটাকে ঠিক ধরে আনবো। ওই ধরে ধরেই তো আপনি কৃষ্ণনগরের সেরা ধরিবাজ মন্ত্রী মশাই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই তো গোপাল এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আসল কাজটা সেরে ফেলুন মহারাজ। তাহলে বলো গোপাল, তুমি কবে কিভাবে খাওয়াতে চাও? মহারাজ, অনেক ভেবে দেখলাম, আমাকে যদি 1 বছর পরে। হ্যাঁ, বলো কি 1 বছর পরে খাওয়াবে? বলতে দিন, আমাকে বলতে দিন মহারাজ। এই আজ ধার কাল বাকি আমার পছন্দ নয়। চার বাবা বাঁচলাম। পছন্দ নয়টা তো নয় বুঝলাম, কিন্তু পছন্দটা কি? তবে আপনি যদি ভাবেন টাটকা না খেয়ে বাসি খাবেন। তার মানে বাসি? হ্যাঁ, খেতে চেয়েছি বলে বাসি খেয়ে মরতে হবে? আর বাবা একটা কিছু উপায় তো বলবে, নাকি এভাবেই আমাদের ঘোরাবে? হ্যাঁ, বলো বলো বলো, কি উপায়? তাহলে আর কি, আসুন বসুন, কি খাবেন বলে? গরম গরম। বেশ বেশ, তবে তাই হবে। কিন্তু আমি তো এখনো শেষ করিনি মহারাজ। হ্যাঁ, তার মানে এটাও নয়? একদম ঠিক মহারাজ, খাবেনই যখন তখন একটু ধীরে সুস্থে খেলেই তো ভালো। গোপাল, ও গোপাল, আমারও খুব জানতে ইচ্ছে করছে। না মানে তুমি ঠিক খাওয়াবে তো? আপনি যখন নিজে মুখে বলেছেন তখন না খাইয়ে কি এর উপায় আছে মহারাজ? ওহ, এটা একেবারে ঘেঁটে ঘ করে দিল দেখছি। তাই মহারাজ, আমি বলছিলাম কি, আমি চাই যে যা নিজের মতো করে নিজের ঘরেই খাক। হ্যাঁ, সে আবার কি? সে তো এমনি এমনি সবাই খায়। আমাকে বলতে দিন মন্ত্রী মশাই, আমি না হয় মনপসন্দ খাবার পৌঁছে দেব। সত্যি গোপাল, দেখে দেখে খাওয়ানোর একটা উপায় বার করেছো বটে। মহারাজের ইচ্ছে বলে কথা, ফেলে তো দিতে পারি না। আর তাছাড়াও আরেকটা কারণ যে আছে মহারাজ। আবার কি কারণ? কাল নববর্ষের দিনেই যে আমি আর আমার গিন্নি মিলে একটা নতুন ব্যবসা শুরু করছি, সেটারও শুভ সূচনা এইভাবে হয়ে যাবে। এর মধ্যে আবার ব্যবসা কোথা থেকে ঢুকে পড়লো? হ্যাঁ, আমার গিন্নি যে ভালো রাঁধেন সে তো সবাই জানেন। সেই রান্না করা খাবারই আমরা এবার চাহিদা অনুযায়ী বাড়ি বাড়ি পৌঁছে দেব। তাতে তোমার কি লাভ গোপাল? আমার খাইয়ে লাভ আর আপনাদের খেয়ে লাভ। বেশ ভালো তো, মাছের তেলে মাছ ভাজা। হ্যাঁ হ্যাঁ, করি ফেলবেন আর তেল মাখবেন, আমি কি আপনার পর? বেশ বেশ বেশ, তবে গোপাল যেভাবে চাইছে সেভাবেই না হয় খাওয়াবে। ওরও ব্যবসা হবে আর আমাদেরও পেট ভরবে। কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায়? ওই যে খাওয়ার ব্যাপারটা আগে থেকে ভালো করে গুছিয়ে নিতে হবে না? কাল নববর্ষের সকাল থেকেই তো গিন্নি তার হাতের কামাল দেখাতে শুরু করবে। তাহলে ওই কথাই থাকলো, রান্না করবে তোমার গিন্নি আর চেটে পুটে খাবো আমরা। তবে নববর্ষের দিনে আর আলাদা আলাদা নয়, একেবারে এই রাজবাড়িতেই পাত পেড়ে বসবো সবাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে ভালো লাগলে যে যার সে তার। গোপালের বাড়ি থেকে খাবার আনার ভাতটা আমার উপর ছেড়ে দিন মহারাজ, সেটুকু না হয় আমি দেখে নেব। আর উঁচির কাজ করতে হলে তখনই সেরে নেব। কিন্তু অতি ভক্তি যে চোরের লক্ষণ মন্ত্রী মশাই। তুমি আবার কি বিড়বিড় করছো? না মানে বাবা, তবে আর কি, এদিকের ব্যবস্থা তো সব হয়েই গেল, যাই ওদিকটা সামলাই। কিন্তু মহারাজ, গোপাল যদি এই তালে হালকা পাতলা কিছু খাইয়ে দেয় আর বলে এটা গিন্নির তৈরি বিশেষ রান্না, আর সেসব খেয়ে যদি আমরা প্রশংসা করি তাহলে কিন্তু আরো পেয়ে বসবে। হ্যাঁ, কিন্তু মুখের উপর খারাপ হয়েছে সেটাই বা বলি কি করে? না না না, ভালোকে তো ভালো বলতেই হবে, তবে খারাপ হলেই না, ঠিক একেবারে মালুম পাইয়ে দেব। বেটা টেকো গোপাল ভেবেছে এইভাবে এক ঢিলে 2 পাখি মারবে। মহারাজকে খুশি করবে, আবার গিন্নি রান্নার ব্যবসা জমাবে। কিন্তু
আমি যে সেটা হতে দেব না গোপাল। নববর্ষের দিনেই তোমার ব্যবসা আমি চৌপাট করছি। এই কই রে, কোথায় গেলি সব? ঠাকুর মশাই তো এক্ষুনি চলে আসবেন। দে দে দে, হাতে হাতে সব জোগাড় গুলো দে দেখি। এই তো দিদা, সব তোমার হাতের কাছেই আছে, যেটাই বলবে সেটাই দিয়ে দেব। আমরা কিন্তু যেমন বলেছিলে ঠিক তেমনি বেলপাতার ফুল নিয়ে চলে এসেছি। আর কি কি কাজ করতে হবে বলে ফেলো দিদা, আমরা না একেবারে গায়ে গতরে খেটে দেবো। ও, তোরা জানো কি একেবারে বাধ্য ছেলে, হ্যাঁ? কিন্তু কই, ব্রাহ্মণ তো এখনো এলেন না। উনুন পুজো না করে দিলে যে উনুন চাপাতে পারছি না। ওই তো দাদু ওদের সঙ্গে করেই নিয়ে আসছে, তার মানে এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। আরে তিথি তিথি যা পড়ার পড়ে গেছে। নিন নিন নিন, এবার মন্ত্রটা তাড়াতাড়ি পড়ে ঘরে উনুনটা জ্বেলে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তো একেবারে তৈরি হয়েই এসেছি। নববর্ষে একদম শাস্ত্রীয় মতেই উনুন পুজো হবে, তারপর রান্না শুরু হবে। হবে তো বলছেন, কিন্তু হচ্ছে কই? তবে তোরা আর দাঁড়িয়ে থাকিস না, হই হই করে দিদার হাতের গরম রান্নার খবরটা পাঁচকান করে দে। ঠিক বলেছো দাদু, লোকজন জানলে তবেই তো খাবারের ফর্দ ধরাবে। চল তাহলে, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। সবাইকে শুভ নববর্ষ বলি আর শুভ খবরটাও দি। ব্যাপার কি বলতো, মন্ত্রী মশাই এমন জরুরি তলব করলো কেন? কেন বাবা, বুঝতে পারছিস না? মনে হচ্ছে হাতে কাজ আসছে। আমার তো আবার কদিন ধরে ডান হাতটা খুব চুলকচ্ছে। হ্যাঁ রে, এই খাওয়া দাওয়ার ব্যাপার নয় তো? বলিস কি? হ্যাঁ, তাহলে তো হাতেও আসবে আবার পাতেও আসবে মনে হচ্ছে। ওই তো মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছে। চল চল, হাঁড়ির খবরটা নিয়ে নি চল। শুভ নববর্ষ মন্ত্রী মশাই। ওহ, এসেছিস তোরা? এতক্ষণে তাহলে সময় হলো তোদের? এদিকে দাঁড়িয়ে থেকে থেকে যে আমার হাড়ে দুব্বো ঘাস গজিয়ে গেল, সেটা বোধহয় বুঝতে পারিস না। এইবার যখন আমরা এসে পড়েছি তখন আর চিন্তা নেই, ঘাস আমরা তুলেই ছাড়বো। সেটা তো করবই, আর কি করতে হবে সেটাও বলুন। বাজে কথা ছেড়ে কাজের কথা শোন। তবে কথাটা পাঁচ কান করা যাবে না। আয় এদিকে শোন। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। বেশ বেশ, তবে আর দেরি করিস না, যেমন বললাম তেমন করে ফেল। আর কোনো চিন্তা নেই, ওরা যখন দায়িত্ব নিয়েছে তখন আমার কাজ হয়ে যাবে। এই তালে এবার এমন কিছু হবে যাতে গোপাল ফেঁসে যাবে। এবার যেমন যেমন বলেছি সেরকম এক একটা কাগজে নাম লিখে আমার হাতে দিয়ে দেখি। এই তো লেখা হয়ে গেছে, মহারাজ, মন্ত্রী, সেনাপতি, পণ্ডিত। প্রথম ক্ষেপে এই চারজনের খাবারই তো যাবে। কিন্তু মন্ত্রী মশাইয়ের নাম যে দেখছি বারবার লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লিখেছিস যখন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। নে, এবার ঝুড়ির মধ্যে খাবারের হাঁড়িগুলো বসিয়ে ঝুড়ির গায়ে নামগুলো আটকে দে। মন্ত্রী মশাইয়ের নাম 4টে ঝুড়ির গায়ে, আর মহারাজের নামে 2টা ঝুড়ি, সেনাপতির নামে 1টা, আর পণ্ডিতের নামে 1টা। কেন 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 এমনটা কেন হলো দাদু? এখনো তো সবটা হয়নি। দেখি দেখি দেখি, এবার মহারাজের 2টো আর সেনাপতি আর পণ্ডিতের নাম লেখা ঝুড়ির ঢাকনা খুলে ঢাকনার তলায় লিখে ফেলি মন্ত্রীর নাম। হ্যাঁ, ব্যাস। আর মন্ত্রীর নাম লেখা ঝুড়ির ঢাকনা খুলি খুলি খুলি। এই ঢাকনার নিচে লিখি মহারাজ, সেনাপতি আর পণ্ডিতের নাম। ব্যাস। এই কি কখন থেকে তুমি এটা থেকে সেটা আর সেটা থেকে এটা করে কি গজঘণ্টা করছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কথাতেই তো আছে গিন্নি, সাবধানের মার নেই। তাই আমিও একেবারে পাকা ব্যবস্থা করে রাখলাম।
কই গো তোমাদের রান্না হলো? আমরা যে সবার জন্য ওই খাবার নিতে চলে এলাম গো। এই তো একেবারে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি, তোমরা নাও আর গাড়িতে তোলো। বাকি খাবার না হয় আমি আরেকটা গাড়িতে করে নিয়ে যাচ্ছি। তোদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তোরা গাড়ির পিছন পিছন দৌড়ে আড়াল থেকে নজর রাখ, রাস্তায় তেমন কিছু হয় কিনা। তারপর আমিও চললাম রাজসভায়, সেখানেই তোরা খবর দিবি আমায়। নববর্ষের দিনে মনটা একেবারে ভরে গেল। বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি যেন। আপনার তো শুধু নাকে গন্ধ, আমার তো আবার জিভেও জল চলে এলো। ঠিক বলেছো, এ নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবারের গন্ধ। ভোজনের আগে বেশ করে একটু শুঁকে নিন মহারাজ। ওই যে বলে না, ঘ্রাণে ন অর্ধ ভোজন, তারপরে মুখে দিলেই বুঝবেন কি জিনিস নিয়ে এলাম। আরে শুকে শুকে আমার নাক তো 3 ইঞ্চি লম্বা হয়ে গেল। কিন্তু গোপাল কোথায়? সে না এলে যে শুরুই করা যাচ্ছে না। মহারাজ, যে স্বাদ আপনার মুখে লেগে থাকবে তেমন রান্নাই করে এনেছি। তার মানে কোনো সুস্বাদু খাবার? দাও 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 দাও, দেখি একটু চেখে দেখি। এই তো আবার ঝুড়ির গায়ে লেখাই আছে কার কোনটা খাবার। কিন্তু এ কি, মন্ত্রী মশাইয়ের নামে যে 4টে ঝুড়ি। কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের স্বাদের সঙ্গে স্বাস্থ্য ফেরানোর জন্য আমার গিন্নি বিশেষ ব্যঞ্জন পাঠিয়েছে। কিন্তু বাচ্চারা যে একটা গন্ডগোল করে ফেলেছে মহারাজ। আবার কিসের গন্ডগোল? কার কোনটা খাবার সেটা তো আমি ঝুড়ির ঢাকনার তলায় লিখে রেখেছিলাম, ওরা আবার নিজের নিজের মনে নাম লিখে ঝুড়ির গায়ে আটকে দিয়েছে। ওই যে মরেছে, আমার সব পরিকল্পনা গোপাল ঘেঁটে ঘ করে দিল। চমৎকার চমৎকার, একেবারে জম্পেশ হয়েছে। ওটা কালিয়া যা সব রেঁধেছ না, মনে হচ্ছে চেটে একেবারে আঙুল কটাও সাফ করে দিই। হ্যাঁ, অত্যন্ত উন্নত মানের ব্যঞ্জন। ওহ, কি সুস্বাদু। কিন্তু তুমি কিছু মুখে দিচ্ছ না কেন মন্ত্রী? তোমার তো আবার বেশি বেশি পদ। আরে খাও খাও, মুখে দাও। ওই পদেই তো বিপদ। না মানে আমার আজকে উপোস মহারাজ। না না, তা বললে তো শুনবো না, খেতে যে আপনাকে হবেই। নববর্ষের দিনে না খেয়ে কাটাবে তাই আবার হয় নাকি? খাও খাও, এক্ষুনি খাও বলছি। বেশ, তবে খাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ঝাল। ওরে গেলাম রে। ও নুনে মুখটা পুড়ে গেল একেবারে। না না, এটা তো টকে একেবারে ভর্তি। কি গোপাল, এমন কেন হলো? সেটা তো আমার থেকে মন্ত্রীমশাই ভালো বলতে পারবেন মহারাজ। আসলে আমি যেমনটা আন্দাজ করেছিলাম মন্ত্রীমশাই ঠিক তেমনটাই করিয়েছেন, যে নিজের নাম লেখা ঝুড়ি ছাড়া বাকি সব ঝুড়ি খুলে খাবারের মধ্যে নুন ঝাল টক মেশাতে বলেছেন। বাচ্চারাও সব নজর করে আমাকে সে খবর পৌঁছে দিয়েছে। ও, তার মানে মন্ত্রী তোমার পেটে পেটে এই ফন্দি ছিল? না মানে আমি তো মানে। কোনো মানে নয়, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে। হ্যাঁ,
এবার থেকে বিশেষ বিশেষ দিনে গোপালের গিন্নি এই অপূর্ব রান্না রেঁধে আমাদের তৃপ্তি দেবে, আর তার জন্যে যাবতীয় খরচ খরচা দেবে তুমি। আমাকে আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি মরে যাবো মহারাজ, আমাকে তাহলে ছেড়ে আজকের দিন। হিসেবটা বলি মন্ত্রী মশাই, বেশি নয়, ওই 1525 স্বর্ণ ওরে বাবা রে, বাঁচা 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 রে বাবা বাঁচা। যে গেছে সে যাক, বাকিরা না হয় চেটে পুটে খান, এবার জমিয়ে হোক। বুঝলে, আর কিছুদিন পর তো নতুন বছর আসছে, তা এবার একটু নতুন কিছু করতে যে বড় মন চাইছে। কি করতে মন চাইছে মহারাজ? আগের বছর করা সব প্রতিশ্রুতি পালন তো অবশ্য করেই করতে হবে, আর তার সাথে একটা নতুন কিছু করতে হবে। পুরনো প্রতিশ্রুতি সব মনে আছে মহারাজ? না 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 না, আমি ভুলিনি গোপাল, আমার মনে আছে। আজ আমি খুব আনন্দের সাথে ঘোষণা করছি, আসছে বছর থেকে গোপালের বেতন বাড়লো। গত বছর সকলের বেতন বেড়েছিল, কিন্তু আমার গোপালের বেতন বাড়াতে পারিনি। আমি কথা দিয়েছিলাম যে আসছে বছর আমি গোপালের বেতন বাড়াবো, আর আমি আজ সেই কথা রাখলাম। আগামী বৈশাখ মাস থেকে গোপালের বেতন বাড়ল। কি গোপাল, আমার স্মৃতিশক্তির পরীক্ষা আর তুমি নেবে? না মহারাজ, আমি আপনার স্মৃতিশক্তির পরীক্ষা নিতে যাইনি। জানি গোপাল, জানি, আমিও কথাটা কৌতুক করে বলেছি। যাক, তুমি খুশি তো? অবশ্যই মহারাজ। কায়দা করে বেতন বাড়িয়ে নিল। আমার একটা নিবেদন আছে মহারাজ। আহা, বলে ফেলো। আপনি যদি এই নতুন বছরে মুর্শিদাবাদের নবাব বাহাদুরকে আমাদের নববর্ষের বৈঠকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেন, তাহলে নবাব খুশি হবেন মহারাজ। নবাব খুশি মানে কৃষ্ণনগর সুরক্ষিত। বাহ 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 বাহ, এটা কিন্তু গোপাল দারুণ বলেছে। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল, নববর্ষের দিন আমাদের নবাব বাহাদুরকে সংবর্ধনা দেওয়া হবে। কাল এই সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা হবে, কেমন? গিন্নি, গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে গো? কেন গো, কি হয়েছে, কি হয়েছে? আজ এত খুশি দেখছি, হ্যাঁ? আরে শোনো শোনো, আসছে মাস থেকে আমার বেতন বাড়লো। ও তাই নাকি গো? তাহলে নতুন বছর আমাদের ভালো যাবে, কি বলো? বাবা ঢুকি বাবা বাবা এলাম। নতুন বছর তোমাদের সঙ্গে কাটাতে এলাম। বাবা বাবা বাবা, খুব ভালো দিনে এসেছিস রে তোরা। কেন মা, ভালো দিন কেন? বাবা জীবন, তোমার শ্বশুর মশাইয়ের বেতন বেড়েছে গো। আহা, কি আনন্দ, কি আনন্দ। ও বাবা 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 গো, তাহলে আজ জমিয়ে জামবাটি ভর্তি করে গাজরের হালুয়া খাবো গো। ও বাবা, খাওয়াও না, গাজর খাওয়াও না বাবা। তোমার শাশুড়ি গাজরের হালুয়া বানাতে জানে না বাবা জীবন। কি কি বললে? আমি গাজরের হালুয়া বানাতে জানি না? গাজর নিয়ে এসো, আমি হালুয়া বানিয়ে খাওয়াবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন তো তোমরা আছো, হবে একদিন। ততদিনে গিন্নি তুমি গাজরের হালুয়া বানানোটা শিখে নাও, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন একটু শিখেই নেবক্ষণ। বাবা কি নরম গলা, টাকার কি মহিমা। যাও বাবা জীবন, ভেতরে যাও। ওমা, আপনি বলছেন? কি ভালো, কি ভালো। নতুন বছর আসছে তো, তাই মনটাকে একটু ফুরফুরে রাখতে চাইছি। না, এই কদিন আর রাগ করব না কারোর উপর। ভগবান, এবার একটু উঠে পড়ে লাগো, নবাব বাহাদুর আসতে পারেন। যদি আসেন তবে যেন মহারাজের ওপর ক্ষেপে যান। কি করে? সেটাই তো করতে হবে। মহারাজের কাছ থেকে কৃষ্ণনগরকে ছিনিয়ে নিতে হবে, গোপালকে তাড়াতে হবে। তবে এবার আমি সামনে থাকবো না, পেছন থেকে কলকাঠি নাড়বো। বুঝেছি, আমি ময়দানে আর আপনি মেঘের আড়ালে, তাই তো? ভালোই আছেন, ধরা পড়লে মার খাবো আমি, তাই তো? না না, ব্যাপারটা তা নয়। আমি সবটাতে থাকলে কাজটা খুব কঠিন হয়ে পড়বে। আমি বাইরে থেকে তোমাকে সাহায্য করব, বুঝেছো? এবারে বুঝলাম। এই ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি কি পাবো? আমার রাজা হবার ইচ্ছে বহুদিনে। নবাব বাহাদুরের কাছে আর্জি জানাবো আমাকে রাজা করবা, আর তোমাকে আমার মন্ত্রী। কি খুশি তো? সব ঝুঁকি তো আমার।
ধরা পড়লে আমাকে রাজার সেপাই মেরে পাট পাট করে গুঁড়ো গুঁড়ো করে হাওয়ায় উড়িয়ে দেবে। হ্যাঁ, কিন্তু আমার ঝক্কিটাও কম নয়, ভেতর থেকে যুদ্ধ, মানে বোঝো ভগবান? ঠিক আছে মন্ত্রীমশাই, আমি আপনার সাথে আছি। ওই গোপালকে তাড়াতে আমাদের একজোট হতেই হবে। হ্যাঁ, হতেই হবে। আমি কাল ঠিক এই সময়ে তোমার কাছে আসবো, কি খবর হচ্ছে সব জানাবো। ঠিক আছে, আমি ঠিক এই সময় এখানে আসবো, কেমন? মহারাজ, তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। আমরা আজই নবাব বাহাদুরকে আমাদের তরফ থেকে দূত পাঠিয়ে নিমন্ত্রণ করি। ঠিক আছে, আমি আজই দুধকে পাঠিয়ে দেবো। সভাকবি, তোমাকে একটা সুন্দর কবিতা লিখতে হবে। এমন কবিতা লিখবে যাতে নবাব বাহাদুর খুশিতে একেবারে পাগল হয়ে যায়। হওয়াচ্ছি পাগল, এমন পাগল করে দেব যাতে করে পাগলা হয়ে সারা জীবন পাগলখানায় থাকতে হবে। মন্ত্রী, বলুন মহারাজ। সেদিন আমার সমস্ত প্রজারা নিমন্ত্রিত। নতুন বছরে রানীমা সকল প্রজাদের নিজের হাতে নতুন বস্ত্র দেবেন। সেই দিন দুপুরে নববর্ষের ভোজ আমার সকল প্রজা পেট পুড়ে খাবে। বাবা, এই অল্প সময়ে এত আয়োজন কি করে হবে? সেটা বাবা দেখা এসব তোমার কাজ, কারণ তুমি আমার মন্ত্রী। মহারাজ, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব, তাহলে কারো কাছে কোনো চাপ থাকবে না। সাধু। তাহলে কে কি দায়িত্ব নেবে ঠিক করে ফেলি। মন্ত্রী, তুমি প্রশাসনিক কাজ সব দেখবে, আর গোপাল ভাড়ার ঘর আর রসুই ঘর তোমার দায়িত্ব। ইস, ভাড়ার দায়িত্বটা যদি আমি পেতাম দেখি বলে। মহারাজ, ভাড়ার ঘরের দায়িত্ব কিন্তু প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে। না, ওই দায়িত্ব আমি গোপালের হাতেই দেব। তোমার অনেক দায়িত্ব, তুমি সবটা পারবে না। নবাব আসবে, নবাবের সাথে লোক লস্কর আসবে, হই কাণ্ড, রই ব্যাপার, আর তুমি কিনা ভাড়ার ঘর নিয়ে বসে থাকবে। না মন্ত্রী, তুমি তোমার দৃষ্টিটা উঁচু করো। উঁচুই তো করছি, এত উঁচু করব যে আপনাকে সেই উঁচু থেকে ছোট দেখাবে। ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য। সভাকবি, তুমি নবাব বাহাদুরের সাথে সব সময় থাকবে, কেননা তুমি হচ্ছ আপ্যায়নের দায়িত্বে। দেখবে নবাব বাহাদুর যেন মনক্ষুণ্ণ না হন। মহারাজ, আপনি থাকুন চিন্তামুক্ত, সভাকবি আছি যুক্ত। সাধু। মহারাজ, আপনি নবাব বাহাদুরকে মালা দেবেন। তুমি ওই মালাটাকে আমার হাতে তুলে দেবে। এই তো মাথায় এক ঝটকায় বুদ্ধি চলে এসেছে, ওই মালাতেই সব জ্বালাবো। মহারাজ, ওই মালাই হবে আপনাদের জ্বালা। হ্যাঁ, সেনাপতি, তুমি দেখবে আমার রাজ্যে কোনো বৈদেশিক শত্রু যেন ঢুকে না পড়ে। তোমার সৈন্য সামন্তদের নজরদারিতে রাখবে। যথাজ্ঞা মহারাজ, আমি প্রস্তুত। আমি আজ থেকেই রাজ্যের সর্বত্র সৈন্য মোতায়েন করে দেব মহারাজ। এই সেনাপতিকে হাত না করলে তো মুশকিল, চুলে ভিজবে না, অন্য ব্যবস্থা করতে হবে। দেখি, একবার রাজসভা থেকে বেরিয়ে সেনাপতিকে ধরতে হবে। সেনাপতি, আমি যেহেতু প্রশাসনিক দায়িত্বে আছি, এই বিষয়টা তো তোমার সাথে আলোচনা করে নেব। সেই ভালো। ঠিক আছে মন্ত্রী মশাই, সভা শেষে আমরা রাজ্যের সুরক্ষা, নবাব বাহাদুরের সুরক্ষা নিয়ে আলোচনা করব। মন্ত্রী মশাই দেখছি অতি উৎসাহী। কোনো কিছুই তো অতিরিক্ত ভালো নয়, নজরে রাখতে হচ্ছে। প্রহরী, দুধকে খবর দাও, এক্ষুনি আমার কাছে নিয়ে এসো। মন্ত্রী, নবাব বাহাদুরকে পত্র লেখ, আমি স্বাক্ষর করে দিচ্ছি। নবাব বাহাদুরের কাছে আজই নিমন্ত্রণ চলে যাওয়া চাই। যথাজ্ঞা মহারাজ। মা গো, ও মা, আমি এক বস্তা গাজর এনেছি হালুয়ার জন্য। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। চিনি তো লাগবে বাবা। সে ব্যবস্থা হয়ে গেছে, যে খায় চিনি যোগান চিন্তামণি। চিনি কোথায় গো? দেখতে তো পাচ্ছি না। আসছে মুটের মাথায় চেপে। মা, আজকে রাতে গাজরের হালুয়া বানাবে তো? বানাবো। বাবা জীবন খেতে চেয়েছে বলে কথা, বানাবো না। বাবু, চিনির বস্তা কোথায় রাখবো? এক বস্তা চিনি কি হবে? গাজরের হালুয়া হবে।
আর তো 4 দিন পরে নতুন বছর পড়বে বাবা, একটু মিষ্টিমুখ না করলে চলে? আপনার তো বেতন বেড়েছে বাবা, একটু আনন্দ করব না? বাবু কোথায় রাখবো? না না, বছরের শেষ দিনে আর মেজাজ গরম করব না, মাথায় 22 মন বরফ চাপি রাখবো। উঠে ভাই, তুমি এক কাজ করো, বস্তাটা আমার জামাইয়ের মাথায় তুলে দাও, আমার জামাই ঠিক জায়গায় রেখে দেবে। হ্যাঁ বাবা জীবন, বস্তাটা ধরে নাও তো। বাবা জীবন তো টলছে গো। না না মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। শোনো গিন্নি, আমি একটু আসছি, হ্যাঁ কাজ আছে। তুমি রসিয়ে হালুয়া বানাও, আমি এসে খাবো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এই ন্যাপলা, কে রে এই গরমে চাদর মুড়ি দিয়ে আসছে? তাই তো রে, পাগল টাগল হবে হয়তো। চল পিছুনি। হাঁটা চলার কিন্তু পাগলের মতো নয়, চল পিছুনি, তারপর গোপাল দাদুর কাছে সব বলবো। চল চল। আলো না পড়লে বের হবো কি করে? এই গরমে চাদর মুড়ি দিয়ে আসতে ভালো লাগে? গরমে চিড়বিড় করছে। বলুন মন্ত্রীমশাই, তাড়াতাড়ি বলুন। শোনো ভগবান, হাতে সুযোগ এসেছে, নবাব বাহাদুরের কাছে গোপাল আর মহারাজকে অপদস্থ করতে হবে। শোনো, মহারাজ মালা দেবেন আর গোপাল সে মালা মহারাজের হাতে তুলে দেবে। 1 তীর 2 নিশান, মালাতে কিছু একটা মেশাতে হবে। মালাতে কায়দা করে বিচুটি পাতার চূর্ণ মিশিয়ে দিয়ে আসবো, তাই তো? বিদ্যুতি পাতার চূর্ণ? হ্যাঁ, আর বিচুটি পাতা মেশানো মালাটা আসল মালাটার সাথে অদল বদল করে দিতে হবে। ব্যাস, নবাব বাহাদুর বিচুটির ডালায় একবার জ্বলবে আর লুচির মতো ফুলবে। আর রাজ সিংহাসনটা আমার কাছে আসবে। বাহ, বেশ ভালো পরিকল্পনা। ঘটা ঘটা, মালা বদল করবি তোরা, এমন ভাবে করবি যে কেউ যেন না জানতে পারে। তাহলে আজকের মতো আমাদের সভা এখানেই শেষ হলো। আমাকে সেনাপতির সাথে হাত মেলাতে হবে, তাহলে এবার চুপচাপ অপেক্ষা করতে হবে। তাহলে এবার যাওয়া যাক। সাবধানে যেও। বুঝলি, মন্ত্রী মশাইয়ের ফোন দি। চল গোপাল দাদুর কাছে সব বলি। গিন্নি, ভালোই হয়েছে। মা, সত্যি কি ভালোই যে হয়েছে, কি বলবো আপনাকে মা, দারুণ 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 হয়েছে। সত্যি এই সব খাওয়া দাওয়া তুমি এলে বলেই হলো, নইলে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। না, রাখবো না, যতই উত্তেজিত করুক না কেন। গোপাল দাদু বাড়ি আছো? কিরে, কোথায় ছিলিস? আমি তোদের খোঁজে মাঠে গিয়েছিলাম। আয় ভেতরে আয়, ভেতরে আয়, তোদের কাজ আছে। দাদু বলো, কি কাজ আছে? আগে বল তোরা এত রাতে কেন এলি? দাদু, ভগবান আর মন্ত্রী মশাই ঝোপের ধারে কথা বলছিল। ও, ভগবান তাহলে আবার কৃষ্ণনগরে এসেছে, তাই? আচ্ছা, কি বলছিল? মালাতে কিছু একটা মেশাতে হবে। মালাতে কায়দা করে বিচুটি পাতার চূর্ণ মিশিয়ে দিয়ে আসবো, তাই তো? বিদ্যুতি পাতার চূর্ণ? হ্যাঁ, আর বিচুটি পাতা মেশানো মালাটা আসল মালাটার সাথে অদল বদল করে দিতে হবে। বুঝলাম, আমি এই ব্যাপারেই কথা বলতে তোদের কাছে গিয়েছিলাম। ও মা গো, কি সর্বনেশে ব্যাপার গো! ওগো, ওগো কি হবে গো? ও মা, কি হবে গো? আমার যে বুক ধড়ফড় করছে। কিচ্ছু ভেবো না গিন্নি, মন্ত্রী যায় ডালে ডালে, আমি যাব পাতার শিরায় শিরায়। ও বাবা, আমি একটু মন্ত্রীর সাথে তাকদিনাধীন করব। তুমি পারবে তাকদিনাধীন করতে? বাবা, ও বাবা, আমি তো আপনারই জামাই, দেখি একটু পায়ে ধুলে দিন। দেখুন না মন্ত্রীর ভাগ্যে আপনার জামাই দেবে কেমন চাই। ন্যাপলা, গুলতে, পুঁটি, তোদের সাথে আমিও আছি কিন্তু। এ কি গো,
বাবারে বাবারে বাবারে, ঠাকুর ঠাকুর ঠাকুর, সব যেন ঠিক হয়ে যায়, ঠাকুর ঠাকুর ঠাকুর, সব যেন ঠিক হয়ে যায় ঠাকুর। দেব না, সব ঠিক হয়ে যাবে। ওরা ভালো মালাটা বদলে বিচুটির মালা রাখবে, আর আমরা বিচুটির মালাটা বদলে সেখানে আবার একটা ভালো মালা রাখবো। আর বিচুটির মালা গলায় দেবে কে কে কে? আমাদের মন্ত্রী। কেমন হবে বাবা? দেখা যাক, আগে সেনাপতিকে সামলাতে হবে। কাল সেনাপতির সাথে একটু কোলাকুলি করে আসবো। ঠিক আছে। উজির, কাল থেকে কেন জানি না মনটা খুব খুশি খুশি লাগছে। কেন জাহাপানা? কাল রাতে খুব ভালো ভালো খাবার স্বপ্ন দেখেছি। আমি তুমি বসে খাচ্ছি আর খাচ্ছি। স্বপ্নেও আমাকে খেতে দেখলেন জাহাপানা? হ্যাঁ দেখলাম, মানে তোমার সে কি খাওয়া। জাহাপানা, কৃষ্ণনগর থেকে দূত এসেছে। কি বিশেষ কথা আছে আপনার সাথে? নিয়ে এসো। কৃষ্ণচন্দ্র আমাকে কি বলতে চায়? দেখুন, কোনো আর্থিক সাহায্য চাই হয়তো। বলো দূত, কি সংবাদ? নবাব বাহাদুর, আমাদের মহারাজ আগামী 1 বৈশাখ আপনাকে কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছেন। এই যে পত্র নবাব বাহাদুর। তুমি পড়ে শোনাও। মহামান্য নবাব বাহাদুর, আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ 1 বৈশাখ উপলক্ষে সমগ্র কৃষ্ণনগরবাসীর পক্ষ থেকে সম্বর্ধনা দিতে চাই। আপনি আমার এই আমন্ত্রণ গ্রহণ করে আমাকে বাধিত করিবেন। ইতি কৃষ্ণচন্দ্র রায়। উজির, দেখো দেখো দেখো, কৃষ্ণচন্দ্র আমাকে কি সুন্দর পত্র দিয়ে আমন্ত্রণ জানিয়েছে। নতুন বছরে এইরকম সম্মান এই প্রথম পেলাম। আমি ধন্য। শোনো দূত, কৃষ্ণচন্দ্রকে বলে দাও আমি সপরিষদ কৃষ্ণনগরে যাব। উজির, উজির, 1 বৈশাখ কবে? কাল বাদ পরশু জাহাপানা। শোনো দূত, কৃষ্ণচন্দ্রকে বলে দিও আমি তার আমন্ত্রণ রক্ষা করব। যথা আজ্ঞা নবাব বাহাদুর। দেখলে উজির, স্বপ্ন কিরকম সত্যি হলো? তাহলে স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। বলো বলো দূত, নবাব বাহাদুর কি বললেন? উনি খুব উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং কাল সকালেই উনি আর উজির আমাদের এখানে নিমন্ত্রণ রক্ষা করবার জন্য আসছেন। বাহ বাহ বাহ, আমরাও প্রস্তুত আছি। কি বলো মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ, আমি ছিদাম মালিকে একটা সুন্দর মালা করতে বলে দিয়েছি। বাহ, নামটা শোনা হয়ে গেল। তাহলে এবার ছিদামের কাছে আমাকে যেতে হবে। বাহ বাহ, খুব ভালো। মানে আমরা প্রস্তুত। ছিদাম, মন্ত্রী মশাই একটা মালা করতে বলে গেছেন। গোপাল দাদা, শোনো ছিদাম, তোমাকে আরো 3টে হুবহু ওই রকম মালা বানাতে হবে। একটা মন্ত্রী মশাই নিয়ে যাবে আর 3টে আমার জামাই নিয়ে যাবে। কিন্তু এই 3টে মালার কথা মন্ত্রী মশাই জানবে না। মনে থাকবে? মনে থাকবে গোপাল দাদা। এই নে 3টে মালার অগ্রিম, গুনে নাও। 5টা মুদ্রা আছে। আবার বলছি, মন্ত্রী যেন জানতে না পারে। কেউ জানবে না গোপাল দাদা, কেউ জানবে না। প্রণাম প্রণাম নবাব বাহাদুর। আজ বছরের শেষ দিন। যদি কোনো অপরাধ করে থাকি তো ক্ষমা করে দেবেন। তুমি আমার দিল জিতে নিয়েছো কৃষ্ণচন্দ্র, আমি খুব খুশি হয়েছি। একটু অপেক্ষা করুন নবাব বাহাদুর, এরপর লাঠি নিয়ে দৌড়বেন। স্বাগতম নবাব বাহাদুর, প্রণাম চরণে তব। খুশিতে হাসিতে তব সাথে আনন্দে লুটায় রব। क्या बात সভাকবি। আসুন আসুন নবাব বাহাদুর, আপনারা বিশ্রাম নিন। চলো চলো কৃষ্ণচন্দ্র, চলো। শুনুন শুনুন শুনুন, কাল নববর্ষ। মহারাজ নবাব বাহাদুরকে সম্বর্ধনা দেবেন। এই উপলক্ষে মহারাজ নগরবাসীকে কাল মধ্যাহ্ন ভোজনের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। শুনুন শুনুন শুনুন। কি হলো গোপাল, আমার সামনে এভাবে দাঁড়ালে কেন? মন্ত্রী মশাই, শুধু নবাব বাহাদুর নয়, উজিরকেও মালা দেওয়া উচিত। সঠিক কথা, সঠিক। গোপাল, তুমি ধন্য। মন্ত্রী মশাই উজিরকে মালা পরাবে।
এই রে, এ কি গেল? প্রথমে মন্ত্রী উজিরকে মালা পরাবে। মরেছে, কোন মালাটা বিছুটি মাখা কি করে বুঝবো? যা যা থাকে কপালে। কি ভাবছেন মন্ত্রী মশাই, 3টে মালার মধ্যে কোন মালাটায় বিছুটি পাতা চূর্ণ মাখানো আছে? হ্যাঁ, কি বলছো এসব? বিছুটি পাতা? এই রে গোলমাল, মন্ত্রী ধরা পড়ে গেছে। মানে মানে পালাই বাবা। পালাবে কোথায় ভগবান? কোথাও কোথাও পালাবো না। পালাবো আবার কোথায়? যা পালে নাকি কেউ? পালাবো না, এখানেই আছি। গোপাল দাদু, পালের গোদা আমাদের হাতে। ব্যাপার কি গোপাল? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের নববর্ষের বৈঠক শেষ হোক, তারপর সব বলবো। না গোপাল, তুমি বলো মন্ত্রী কি বেয়াদবি করেছে? নবাব বাহাদুর, মন্ত্রী মশাই আপনার মালাতে বিছুটি পাতা চূর্ণ লাগিয়ে রেখেছিল যাতে দোষ পড়ে মহারাজের উপর, আর আপনি মহারাজের উপর রেগে গিয়ে মহারাজকে সরিয়ে দেন। সেনাপতিকেও হাত করতে চেয়েছিল, কিন্তু আপনার সেনাপতি রাজভক্ত। সেনাপতি সব কথা আমাকে বলেছে, আর সেনাপতির ইচ্ছেতেই আমার বানর সেনার এক সেনা লুকিয়ে থেকে বিছুটি পাতা চূর্ণ দেওয়া মালা সরিয়ে ফেলে। ওই রে গুলটে, বেরিয়ে আয়। বাবা, এবার বিচুটির মালাটা কিন্তু আমি মন্ত্রীকে পরাবো। ও বাবা, পড়াই না বাবা। না, শাস্তি আমি দেবো। মন্ত্রী, তোমাকে আমি বন্দি করব। তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে। ছি! আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করুন, ক্ষমা করুন। আমি নাকে কানে খত দিচ্ছি, ক্ষমা করুন আমাকে। আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। তাহলে বিছুটির মালা আমি পরাই, দেখ কেমন লাগে। ঠিক আছে, তাই হোক। এই যে গোপালের জামাই, তুমি এসো। তুমি এসে বিছুটির মালা মন্ত্রীর গলায় পরাও। ওরে বাবা রে, ওরে বাবা, কি জ্বালা রে বাবা। এখন আমার হাতে কিছু নেই, সব বিচার এখন নবাব বাহাদুরের হাতে। জামাই, মালা পরাও। মালা পরে নাচুন মন্ত্রী মশাই। তাক দিনা দিন, তাক দিনা দিন দিন, তাক দিনা দিন, তাক দিনা দিন দিন। ওরে বাবা রে, কি জ্বলছে রে বাবা, ওরে বাবা রে। মহারাজ, আর কোনো ভয় নেই। মন্ত্রী মশাই চুলকে চুলকে চুলবুলি হোক, আমরা আমাদের নববর্ষের বৈঠক শুরু করি। সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ কৃষ্ণচন্দ্র। যার গোপাল সহায় তার কোনোই ভয় নেই। জয় গোপালের জয়। জয় গোপালের জয়।